আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর নাহারিন আই খানের কাছে যেতে চাই। ডক্টর নাহারিন আই খান, আমরা আমরা প্রায়শই একটা কথা শুনি যে যে ৯০-এর পরে বাংলাদেশে যে সংসদীয় গণতন্ত্র, সেখানে প্রধানমন্ত্রী হিসাবে, সরকার প্রধান হিসাবে, সংসদ নেতা হিসাবে দুইজন নারী বেশ কিছুদিন, মানে আমরা যদি বলি অর্ধেকের বেশি সময় বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন থাকা সত্ত্বেও, মানে ১৬, ৫, ২১, ২৫ বছর, হ্যাঁ 35 ইয়ার্স, ৫৪ বছরের মধ্যে তো আসলে অলমোস্ট 2/3 থাকা সত্ত্বেও আসলে নারীদের বিভিন্ন অধিকার বা রাজনীতিতে এটা আসলে প্রতিষ্ঠিত হয়নি। তারা এক ধরনের মানে কি বলবো, পরিবারকে রিপ্রেজেন্ট করেছেন, এই করেছেন। কিন্তু আমি রাজনীতির পাশাপাশি সমাজটাকেও পাশে রেখে যদি আমি বলি যে আসলে যে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের বিভিন্ন অঙ্গন থেকেই বাধাটা আসে, কখনো এটা নারীদের কাছ থেকে আসে, কখনো এটা না বোঝার কাছ থেকে আসে। একজন শিক্ষক হিসাবে আপনার, মানে আপনার ১৯ বছর কথা হচ্ছিল, ১৯ বছরের বেশি সময় আপনার শিক্ষকতা হয়ে গেছে, যে শিক্ষক হিসেবে আপনার এটা ব্যর্থ মনে হয় কিনা? কেন আমি এই কথা বলতেছি, যে আমি সামাজিকভাবেই দেখি যে নারীদের আসলে সেই অর্থে ক্ষমতায়ন হয় নাই যেই ক্ষমতায়নটা আপনারা চাচ্ছেন বা দাবি করতেছেন। শিক্ষক হিসাবে নিজেকে ব্যর্থ মনে হয় কিনা? আসলে ওয়েবসাইটে ১৯ লেখা, আরো অনেক বয়স আমার বেড়ে গেছে, ২১ বছর, ২১ বছরও শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো ২১ বছর শিক্ষকতাতে শিক্ষক হিসেবে জিজ্ঞেস করলে তো, যে আপনার জায়গা থেকে আমি আসলে ঠিকই বলবো যে আমরা নারীর ক্ষমতায়নের মধ্যে দিয়ে গেছি, কিন্তু সেই ক্ষমতায়নগুলোই অনেক ক্ষেত্রে টোকেনিজম ছিল। হ্যাঁ, যে ইউনিক একজন বা দুজন নারী এসছেন, কিন্তু সামগ্রিক নারীর যে উন্নয়ন, সেটা আসলে ওইভাবে আমরা দেখি নাই। তবে এখানেও একটি কথা আছে যে দেখি নাই বললেটাও হবে না। যেমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে বিনা বেতনে নারী শিক্ষা, সেটা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, বা আপনার কিছু ভাতার বিষয়গুলা ছিল, সেগুলা নারীর ক্ষমতায়নের একটা একটা স্টেপ আমরা পার হয়েছি। এবং ধরেন বাংলাদেশ, এটা একটা বলাই লাগে যে পৃথিবীর অনেক উন্নত দেশও আছে যে নারীরা কিন্তু 80s এর পরে থেকে ভোটাধিকার পেয়েছে, অথবা বেতন এখন পর্যন্ত একই প্রফেশনে সমান পায় না। বাংলাদেশে কায়িক শ্রমে যেসব নারীরা আছেন, তাদের ক্ষেত্রে আলাদা করে আমরা যারা প্রফেশনালি কাজ করি, অফিসে কাজ করি, তারা কিন্তু পুরুষের সমানই বেতন পাই, অথবা বাংলাদেশের শুরু, মানে সৃষ্টির শুরু থেকেই আমরা কিন্তু ভোট দিতে পারছি। এই ধরনের কিছু সিগনিফিকেন্ট উন্নতি হচ্ছে, মানে ক্রমশ হচ্ছে, কিন্তু এই গ্র্যাজুয়াল উন্নয়নটা খুব সিগনিফিকেন্ট না। আমি সবসময় একটা কথা বলি, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে শিক্ষক হিসেবে যদি দেখেন, আপনি যদি আমার ডিপার্টমেন্টে দেখেন, আমার ডিপার্টমেন্টে আমি ২৭ বছর পর একজন নারী শিক্ষক জয়েন করেছিলাম। তো এটা কেন হয়? কারণ একটা জায়গা থেকে হয় কি, আমাদের মাইন্ডসেট, মানে মাইন্ডসেটের ভেতরে এমন একটা জিনিস ঢুকে গেছে যে নারীরা, মেয়েরা পারে না। বা আমি গত ১.৫ বছরে ধরেন টকশো করতে, যে অনেক প্রগতিশীল নেতা যারা খুব বড় বড় কথা বলেন টেলিভিশনে এসে, তাদের মুখে শুনেছি যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। এটা মানে কমনলি তারা এই কথাটা বলেন। তো এটা অ্যাকচুয়ালি একটা মিসোজিনিস্টিক কমেন্ট, যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না, এবং যোগ্য নারী। প্রফেসর খান, আমি যদি ব্যাপারটা এরকম বাস্তবতার জায়গা থেকে দেখি, আমি একজন রাজনৈতিক নেতাকে ইন্টারভিউ করতেছিলাম মঙ্গলবারে, জামাতে ইসলামের সাধারণ, মানে যে সেক্রেটারি জেনারেল যিনি আছেন, তিনি বলতেছিলেন যে তারা আসলে নারী ক্যান্ডিডেট নিয়োগ দেন না এই কারণে যে তারা মনে করতেছেন যে এই বাংলাদেশের বাস্তবতায় এই এত জায়গায় গিয়ে ভোট চাওয়া, এতগুলি সভা করা, এতগুলি সেমিনার করা, এইটাও আসলে খুব সহজ কাজ না। এই সহজ কাজনাটা উনি আসলে মিন করছেন, কিন্তু শারীরিক কষ্টের উপর মিন করে না, মানুষ কিভাবে নিবে সেইটার ব্যাপারে। তো সেই মানুষের নেওয়াটা শিক্ষক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে কোনোভাবেই যে মেয়েদের আমরা নিতে পারি না, এইটার জন্য শিক্ষক হিসেবে আপনি দায় অনুভব করেন? আপনি যে দলের কথা বললেন, আপনি বলেন তো এই দলের ভোট চায় কারা? জান্নাতের টিকিট বিক্রি করেছে কারা গ্রামে গঞ্জে? বা আপনি ঢাকা শহরের কত বাড়ি আছে, আমার বাড়িতে আসে নাই, কিন্তু কত বাড়ি আছে নারীরা ঘরে ঘরে যে ভোট চেয়েছে, তাদের নারীরা তো এই কাজগুলো করেন। তাহলে যে দল খুব দাবি তোলেন যে তাদের নাকি 43% হচ্ছে নারী সমর্থক আছেন, কর্মী আছেন, এবং সেই নারী কর্মীদের তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা পাঠায় জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, সেই দলের নেতা যখন আপনাকে এই কথা বলেন যে নারীদের, কিন্তু আপা, আমি এই জিনিসটা বুঝি না, জান্নাতের টিকিট বিক্রি এত খারাপই বা কেন? মানে আমি যদি মনে করি আমার মৌলিক বা মরাল জায়গাটা হচ্ছে এরকম যে আমারে ভোট দিলে আল্লাহ খুশি হবে, এটা আমি বলতে পারবো না, বা আল্লাহ খুশি হইলে আলটিমেটলি আপনি বেহেশতে যাবেন, এটা আমি বলতে পারবো না।
না, না, এটা আপনি বলতে পারবেন না এই কারণে খালেদ ভাই, আপনি এই প্রশ্নটা আমাকে করার জন্য করেছেন, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন এটা আসলে আপনি বলতে পারবেন না। রাজনীতির ময়দানে আপনি যখন রাজনীতি করবেন তখন ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করাটা ঠিক না, আমার এটা নামই আপনি জামাত করতে ইসলামী, পারেন না। আমার নামই জামাত ইসলামী, আমি ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করব না? না, আপনি আপনি ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করবেন, তো ইসলামের ইসলামের আদর্শ তো, সেন্টিমেন্ট নিয়ে না। ইসলামের আদর্শ তো প্রতিবার আমি আজানে শুনি, শান্তির পথে আসো, কল্যাণের পথে আসো, কল্যাণের পথে আসলে আলটিমেটলি তুমি একটা ভালো জায়গায় থাকতে পারবে, 8টা বেহেশত আছে তোমার জন্য, 7টা বেহেশত আছে তোমার জন্য। তো এটা আমি বলতে পারবো না। প্রথম কথা যে না, আমাদের, এটা আপনি, জি হ্যাঁ আমি জি বলি যে জি এটা আমার কাছে যেটা মনে হয় যে, ধরুন যে দলটি ইসলামের রাজনীতি করবে তার প্রথম শর্ত কি? ইসলামে মিথ্যা বলা মহাপাপ, তাই না? বা ইসলামে এই যে ওনারা নারী পুরুষের বিভেদটা করেন, ইসলাম কি আপনাকে আর আমাকে বেহেশতে পাঠাবে? আপনি পুরুষ আর নারী হিসেবে কি আল্লাহ আল্লাহ কোনো আলাদা ক্রাইটেরিয়া আমি তৈরি যতটুকু করবেন? আমি না যতটুকু ধর্ম কিন্তু। পড়ছি যে এটার মধ্যে আছে যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি একজন আরেকজনের উপর। হ্যাঁ, না শুনেন, শ্রেষ্ঠত্ব দিয়েছে একজন আরেকজনের উপর, কিন্তু আপনার যে বিচারটা হবে, যার মানে নির্ধারণ করবে আপনি বেহেশতের টিকিট পাবেন কি পাবেন না, সেই টিকেটে কিন্তু আপনার কোনো জেন্ডার নাই। সেই টিকেটে কিন্তু কি আছে জানেন? আপনার ইমান, আকিদা, আপনি কতটুকু ইসলামে নামাজ অ্যাবসলিউটলি, পড়ছেন, কত অ্যাবসলিউটলি, পূর্ণ অ্যাবসলিউটলি। কাজ করছেন। স্যার, আল্লাহ যদি আপনার জেন্ডার না দেখে, হ্যাঁ, তাহলে আপনি জেন্ডার নিয়ে রাজনীতি করছেন, আপনি জেন্ডারের কারণে বলছেন আপনি 8 ঘন্টা 5 ঘন্টা, আপনি জেন্ডারের কারণে বলছেন আপা যে আপনাকে আমি ইলেকশন করতে দিব না। এটা কি হয় বলেন তো? আপা জেন্ডারের কারণে ইলেকশন করতে দিব না সেটা বল না, ওনারা বলছেন যে ওনাদের এটা যোগ্য হয় না। যাই হোক, তবু আপনি এটাতে মানে আপনি আপনার জায়গাটা থেকে যদি আর 2টা লাইন বলতেন যে আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রেও আপনারা কি আসলে যারা আপনার ক্লাসে বসে, যাদের সাথে আপনার লাইব্রেরিতে দেখা হয়, তাদের মধ্যে কি আপনি আপনার মতো করে নারী অধিকারের প্রতি সোচ্চার হওয়ার গ্রাফটাকে আপনি উপরের দিকে দেখেন, নাকি সেইটা একটা তর্কিত হয়েই থাকে? ওইটা একটু আর যদি বলতেন। সত্যি কথা বলতে কি, যে এই গ্রাফটা আগে যেরকম করে দেখতাম, ধরেন আজকে থেকে 15 বছর 20 বছর আগে ক্লাসরুমে যেরকম করে দেখতাম, আমি জানি না বাংলাদেশের হঠাৎ করে কি হলো এই গ্রাফটা নিচের দিকে, এবং এই গ্রাফটা নিচের দিকে হওয়ার পেছনে আমি একটা কারণ বলতে পারি খালেদ ভাই, যে আমার কাছে, আমি যদি পার্টিকুলারলি গত 1.5 বছরের কথা বলি, গত 1.5 বছরে, মানে 17 বছরের কথা বললাম না, কিন্তু গত 1.5 বছরে তো আমরা কত স্বপ্ন দেখেছি, নুসরাতদের চোখ দিয়েই আমরা স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নগুলো এমন একটা জায়গায় গেল যে গত 1.5 বছরে নারীর সিচুয়েশন যে জায়গায় গেছে, আপনি যদি শুধু খালি সাইবার বুলিং এর কথা বলেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন নারীকে যেভাবে হেনস্থা করা হয়, যেরকম করে স্লাট শেমিং করা হয়, আমরা যাদেরকে আপনারা স্ক্রিনে খুব শক্তিশালী নারী হিসেবে দেখেন, খুব পাওয়ারফুল ভাবেন, আমরাও কিন্তু ক্লান্ত হই। তাহলে ওকে, এই আমার ক্লান্ত মনে যে হওয়াটা, হ্যাঁ, প্রফেসর খানের এই কথা থেকে আমি একটু নুসরাত তাবাসসুমের কাছে আসতে চাই। তার আগে আমাদের একজন দর্শক আমাকে মন্তব্য করেছেন, মানে আমাকে মন্তব্য করেছেন, আমি জানি না কাকে, নিশ্চয়ই আমি প্রশ্ন করতেছি, আমাকেই নিশ্চয়ই করেছেন। ওনার নাম গৌরব জিএস, যতদূর পড়তে পারলাম। উনি বলছেন আপনি পাগলের মতো কোশ্চেন করেন না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি একটু নুসরাত তাবাসসুমকে আমি প্রশ্নটা করতে চাই যে আমি যদি গত 1.5 বছরে প্রফেসর খান যেই জায়গায় আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করলেন, আপনিও কি সেই বিষয়ে একমত যে গত 1.5 বছরে নারীদের সাইবার বুলিং এর কথা বললেন উনি, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের, মানে পাশাপাশি যদি আমি যুক্ত করি, আমি কিন্তু দেখেছি যারা নারীর প্রতি হেনস্থা করেছে তারা এক ধরনের বাহবা পেয়েছে, তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ফুলের মালা দেওয়া হয়েছে, মানে এগুলির কিছু প্রতীকী ব্যাপার আছে। তো নুসরাত, আপনি এইটা কিভাবে দেখেছেন? আমি পাশাপাশি আরেকটা জিনিস যোগ করি, যেটা আসলে আপনি একটু বলতে চেয়েছিলেন। আমরা কিন্তু পুরোটা জুলাই জুড়ে, মানে জুলাই জুড়ে অনেক মেয়েদের দেখেছি যারা সামনে থেকে ওই অবস্থান না নিলে হয়তো হাসিনা রেজিমের পতন এত সহজে সম্ভব হতো না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে, আমার যদ্দূর মনে আছে, আমি জার্মানিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে সত্যিকারের বড় প্রতিবাদ তখন শুরু হয়েছে। আপনি এটা মনে করেন কিনা যে এই নারীদের প্রতি আন্ডারমাইন করা হয়েছে, তাদেরকে মেইন স্ট্রিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে যেতে হয়েছে? এটা রেটরিক অর্থে কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, এটা কিন্তু রিয়েলি মাঠে ঘাটে পথে হয়েছে। সো এটা আসলে অনেক ক্ষেত্রে আপনাকে কোরআন শরীফ স্পর্শ করে, বাংলাদেশে অনেক মানুষ আছে এখনো মানে একটা শপথ করে ফেলে বের হতে পারে না। ভোট দেওয়ার সময় কোরআন শরীফ স্পর্শ করে বলে যে আমি অমুককে ভোট দিব, সে কোরআনও বিশ্বাস করে না, ভোটও বিশ্বাস করে না, সুতরাং তাদের কথা আপনি আলাদা করে রাখতে পারেন। এটা নিয়ে আমি আপনার সাথে, আপনি গবেষক মানুষ, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, কারণ আমিও আসলে মাঠের রিপোর্টার ছিলাম, আমি মাঠের রিয়েলিটি এখন একটু জানি। আপনি যদি এইটা একটু বলতেন যে 18 মাসে
পুলিশের নিষ্ক্রিয়তা, সরকারের নিষ্ক্রিয়তা এটা করেছে কিনা, নতুন সরকারকে আসলে কেমন দেখছেন? শুনেন, আমরা এখন তো খুব করে বলছি না যে পুলিশের নিষ্ক্রিয়তা, এবং গত 18 মাসে কিন্তু শুনেছি যে পুলিশ তার মনোবল হারিয়ে ফেলেছে। এই কথাটা কিন্তু সারাক্ষণ সরকারের কাছ থেকে শুনতাম। কিন্তু জানেন, ইলেকশনের পরের দিনই সরকারি লোকজন, মানে তখনকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনই বলা শুরু করলো যে পুলিশ খুবই নাইস একটা কাজ করেছে, এত সুন্দর ইলেকশন করেছে, তারা খুব দায়িত্ব পালন করেছে। তার মানে দেখেন, মানে একদিন আগে পর্যন্ত পুলিশের মনোবল খুব ভাঙা ছিল, পরের দিনই পুলিশ যখন একটা ভালো ইলেকশন করলো তখন তাকে প্রশংসা করা হচ্ছে। তার মানে আমি এটাকে এমন একটা ফ্রেমওয়ার্কে দেখতে চাই যে পুলিশকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা জায়গা থেকে ব্যবহার করেছেন, যে ব্যবহারটা আসলে অনেকখানি রাজনৈতিক এবং অনেকখানি তাদের প্রয়োজনে এবং তাদের সুবিধাজনক জায়গায় রাখার জন্য তারা এটি করেছেন। এখন পুলিশের যে নির্লিপ্ততার কথা আমরা বলি, সেই নির্লিপ্ততা তো আমরা দেখেছি। আবার কিছু ক্ষেত্রে আপনি দেখবেন, যদি নারী হেনস্থার সাথে তো আবার মবেরও একটা সম্পর্ক আছে। আপনি যদি মব দেখেন, মবকেও যখন কন্ট্রোল করা হয়েছে, আপনার মনে হয় না যে অনেক সিলেক্টিভ ওয়েতে মবকে কন্ট্রোল করা আমার হয়েছে? মনে হয়, মানে মব হলো, হ্যাঁ, আমার অনেক মনে হয়। ক্ষেত্রে। এবং ধরেন যে কথাগুলো সব জায়গায় বলি যে কিছু মব গরম পানি পায়, কিছু মব ঠান্ডা পানি পায়, তাই না? এরকম হুম, মবের প্রতিও কিন্তু এক ধরনের সহনশীলতা দেখানো হয়েছে, আদর হুম। যত্ন করা হয়েছে। তার মানে সরকারি পৃষ্ঠপোষকতায়, যে কথাটি নুসরাতও বলছিলেন, নারীর প্রতি সহিংসতা অনেক ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় হয়, অথবা হুম, সরকারের নির্লিপ্ত থাকার জায়গা থেকে হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কথাটি বলছিলেন, গলার মধ্যে ফুলের মালা দেওয়া হয়েছে, হুম, এবং কোথায় মালা দেওয়া হয়েছে বলেন তো? থানার হুম, ভেতরে। হুম, মানে থানার ভেতরে যখন হুম। আপনি নারী হেনস্থাকারীকে ফুলের মালা দিলেন, তাহলে এই দোষটা কি আপনি সরকারকে দিবেন, নাকি যিনি মালা দিতে গেছেন তাকে দিবেন? কারণ যিনি মালা দিতে গেছেন তিনি একটি আদর্শ, একটি ধর্মীয় আবহ এবং এক ধরনের মানসিকতায় বড় হয়েছে, তাকে কন্ট্রোল করার দায়িত্ব তো ছিল সরকারের। হুম, সরকারকে আমরা দেখি নাই, বা হাসিনার সময় আমরা দেখি নাই আইপি অ্যাড্রেস খুঁজে খুঁজে হুম, মানুষকে বের করে নাই। হুম। তাহলে আপনি কি গত 1.5 বছর একজনকে দেখেছেন? এই যে আমাদেরকে যেসব কথা লেখে নুসরাত কিন্তু করলো, এবং কি- আপনি জানেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আমরা এই কথাগুলি মানে শুনতেছি, কিন্তু সরকারের কি লাভ নারীর প্রতি এই সহিংসতাটাকে উস্কে দিয়ে, বা সরকার যদি এই নির্লিপ্ততাটা দেখায় সেটাতে লাভ কি? আমরা তো দেখছি যে মানবাধিকার থেকে শুরু করে নারী অধিকারের চ্যাম্পিয়নরাই গত গভর্নমেন্টে ছিলেন। হ্যাঁ, এখন যারা গত গভর্নমেন্টে ছিলেন এবং যেসব নারীরা, যেমন ধরুন রিজওয়ানা হাসান অথবা শারমিন মুর্শিদি অথবা ফরিদা আপা, যাদেরকে আপনি দেখেছেন, সেই নারীদেরকে তো গত 18 মাসের আগে আমরা সবচেয়ে প্রতিবাদী নারী হিসেবে দেখতাম। কিন্তু নারীর সহিংসতার পরে শারমিন মুর্শিদি একটা রেপের পরে বলেছেন যে গায়ে হাত দেওয়া হয়েছে, রেপকে তিনি খুবই সরলীকরণ করেছেন। রিজওয়ানা আপার কি কোনো শক্ত বক্তব্য আপনি শুনেছেন? এখন যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে সরকারের আসলে কি লাভ, সরকারের লাভ সেই জায়গাতে যে আমরা গত 18 মাসে একটি বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলের যে উত্থান দেখেছি, সেই রাজনৈতিক দলের মেইন টার্গেট ছিল নারী। তখন সেই জায়গা থেকে আপনি যখন নারীর প্রতি সহিংসতা বন্ধ করার চেষ্টা করবেন, অথবা নারী নিয়ে বেশি সরব হবেন, তখন তো সরকারের মসনদ একটু নড়ে যাওয়ারই পসিবিলিটি থাকে। কারণ আপনি পার্টিকুলারলি একটি রাজনৈতিক দলকে দেখবেন যে তাদের মেইন টার্গেটই ছিল, মানে আপনি দেশে গণতন্ত্র কতটুকু আসবে, ইলেকশন ঠিক হবে কি না হবে, সেগুলো বাদ দিয়ে তারা কিন্তু সবসময় পড়েছিলেন 8 ঘন্টা না 5 ঘন্টা নারী কি করবে, নারী কি পড়বে, এই জায়গায়। এইটা কি? তো আচ্ছা, আমি এইটা নুসরাত তাবাসসুমের কাছে জানতে চাই। নুসরাত তাবাসসুম শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় নেত্রী নন, এখন তিনি নাগরিক শক্তির নেত্রী। জামায়াতে ইসলামীকে যে আপনি মিন করতেছেন সেখানে তার অবস্থান আপনি কি জানবেন? কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, 8 ঘন্টা 5 ঘন্টা জামায়াতে ইসলামী শফিকুর রহমানকে নিয়ে যে প্রশ্নটা করতেছেন, সেটা যারে দেখতে নারী তার চলন বাঁকার মতো করে কিনা? কারণ আমরা কিন্তু ইউরোপীয় অনেক দেশেও আমরা এটা দেখেছি, জার্মানিতে, সুইডেনে, নরওয়েতে অবশ্যই, যে মানে ঠিক মানে বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে যে কাজ মেয়েরা কম করতে পারবে এইটাকে আসলে সম্মান করা হয়, এবং তাদেরকে 5 ঘন্টা কাজ করলেও 8 ঘন্টা টাকা দেওয়া হয়, এরকম একটা সময় কিন্তু আছে। বা তারা অনেক বেশি মাতৃত্বকালীন ছুটি পান, অনেক বেশি, যদি 8 ঘন্টা নাগারে কাজ করতে হয় 2 ঘন্টা তারা বাচ্চাকে ফিট করার জন্য আসলে সময় পান। আপনি জানেন যে প্রতিটা বলাটা একটু বড় হইলো, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে এখন, জার্মানির সবগুলি প্রতিষ্ঠানে আমি বলতে পারি যে এখন আসলে অলমোস্ট সবগুলি প্রতিষ্ঠানে এখন একটা ডে কেয়ার সেন্টার রাখা মাস্ট, যেখানে মা কাজ করতে করতে গিয়ে বাচ্চার সাথে কিছু সময় কাটাবেন। তো সেইটা বলা এমন কি অপরাধ হইছে? আমি এটা না, আমি এখানে তাহলে আপনাকে একটা অ্যাড করে দেই একটা জি, জিনিস। আমার জি। মনে হয়, আমি জানি না
যে আপনি কি ইচ্ছা করে জিনিসটা এড়িয়ে গেলেন নাকি আপনি ঠিকভাবে বলছেন। উনার প্রথম বক্তব্যে কিন্তু ম্যাটারনিটি লিভের কথা ছিল না, আপনারা এটাকে এড়িয়ে গেলে হবে না। উনি ব্যাখ্যা দিয়েছেন ম্যাটারনিটি লিভ। হ্যাঁ, যখন শুনুন, এখন কথা হচ্ছে কি, আপনি যখন একটি বক্তব্য দিলেন তখন আপনি ম্যাটারনিটি লিভের কথা বললেন না, তখন আপনি বললেন যে নারীর কর্মক্ষম আওয়ার আমরা এটা রাখবো। তারপরে মানে ব্যাখ্যা মানে কি, আপনি যখন যেটা বলছেন সেটা শব্দ ধরেই তো আমি যিনি শ্রোতা তিনি শুনবেন এবং তিনি বিচার করবেন। পরবর্তীতে আপনি যখন প্রশ্ন করবেন, পরবর্তীতে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করে বলে দিলেন ম্যাটারনিটি লিভ। এবং আপনি জার্মানিতে থেকেছেন, আমিও থেকেছি, এবং আমরা জানি যে জার্মানির নারীর সাথে আপনি যদি বাংলাদেশের নারীর কথা তুলনা করেন, অথবা জার্মানির ম্যাটারনিটি লিভে যে লং একটা টাইম মেয়েরা পায়, এটা কিন্তু তার নিজের চয়েস, সে কিন্তু চুজ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে উনার প্রথম জিনিসটা যেটা ছিল, আমি এটাকে একটা বিশাল মানে নারীকে মেইন স্ট্রিমে রাজনীতিতে না আসতে দেওয়ার এক ধরনের ফ্রেমওয়ার্ক দেখে, এক ধরনের একটা গেম প্লে করার জায়গা থেকে দেখে, এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে যখনই উনারা এই কথাটি বলেন, উনারা বলে একটা রিপার্কেশন দেখার চেষ্টা করে সোসাইটিতে, এবং তারপরে হচ্ছে উনারা পরবর্তীতে ওইটার একটা এক্সপ্লেনেশন দেন, যেটা নাকি তখনকার মানে শ্রোতার পক্ষে বা বিপক্ষে যাবে। নুসরাত, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ডক্টর নাহারিন আই খান যেটা বললেন যে গত 18 মাসে একটি বিশেষ রাজনৈতিক দল একমাত্র টার্গেট নিয়েছিল নারীকে, এবং নারীকে তারা একমাত্র না, অনেকগুলো টার্গেটের মধ্যে তেমন নারীকে নানাভাবে ডিমিন করার জন্য। আমরা কিন্তু দেখেছি যে এনসিপি থেকেও এইসবের ব্যাপারে অনেক, মানে এনসিপির জন্মের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, তারা একটা শক্ত একটা অবস্থান নিয়েছিল। জামায়াতের অবস্থান তো আসলে পরিবর্তন হয় নাই, ব্যাখ্যায় পরিবর্তন এসেছে নানা রকমভাবে, যেটি ডক্টর নাহারিন আই খান বললেন, এটার সাথে আমি কিছুটা একমত যে ওনারা ব্যাখ্যা পরিবর্তন করেন, কথা না। তো ওইটার মধ্যে আপনার কাছে কি মনে হয় যে জামায়াতে ইসলামের সাথে একটি জোট করা এনসিপির জন্য উপযুক্ত হয়েছে? মানে আমাদের চলার পথটা আরো অনেক এত বন্ধুর হতো না। আর আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে সাইবার বুলিং বা এগুলোকে আমরা কি করে ডিল করি, সত্য কথা বলতে কি খালেদ ভাই, যে ডিলটা আমরা করি সেটা আমার এনার্জি, একটা ধরেন নেগেটিভ এনার্জি আমার ভেতরে তৈরি করে, যেটা কোনো প্রয়োজন নাই মানুষ হিসেবে, এবং এই নেগেটিভ এনার্জিটা আমাকে ক্লান্ত করে। শুধু আমি বলতে সবার কথাই বলছি। এবং প্রতিনিয়ত এই যে সোসাইটিতে আমাদেরকে দেখেন, একজন আমাকে লিখছে যে হেরোইন খাওয়া নাকি ফেন্সিডিল খাওয়া নুসরাতের কথা লিখছেন। এই লোকগুলো, এই মানুষগুলো কারা আমরা কিন্তু জানি। আপনি এটাও জানেন যে গত 1.5 বছরে এটিও প্রমাণিত হয়েছে যে কোটি কোটি টাকা ব্যয় করে বট বাহিনী পালা হয়েছে। আপনি যদি প্রোফাইলগুলোতে ক্লিক করেন, আপনি দেখবেন প্রোফাইলগুলো কেমন। তো এগুলা একটা পার্টিকুলারলি রাজনৈতিক দল করেন, এবং সত্যি কথা বলতে সেই রাজনৈতিক দলের এজেন্ডা হচ্ছে সেটাই যে নারীকে তারা মেইন স্ট্রিমে আসতে দিবে না। আপনি যখন জার্মানির কথা বলছেন, তখন আমার মনে হচ্ছিল আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো আঙ্গেলা মার্কেলের সময় জার্মানিতে ছিলেন, জার্মানিতে কি কোনোদিন বলা হয়েছে যে উনার দলের আমির কোনোদিন মেয়ে হতে পারবে না? তাহলে এই কম্পারিজন গুলো আসলে ঠিক কোনো কম্পারিজন হয় না। এবং যে জায়গা থেকে কথাগুলো আসে যে আমাদের ডিল করার বিষয়গুলো, আপনি দেখবেন কত মেয়ে, মানে আমি যখন অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইলেকশনের আগে গেছি, কথা বলেছি, দেখেছি যে মেয়েগুলো মানে আমাদের মতো কথা বলতে চায়, কিন্তু এই যে পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে তাদের এই মানে ট্রলিং এর বিষয়গুলোতে এত খারাপ ভাবে যায়। ধরুন আমি একটা ছেলের মা, অনেক মানে দিন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, বয়সও হয়েছে, আমারও পরিবার আছে বা নুসরাতেরও পরিবার আছে। এই যে পরিবারের সামনে আপনাকে যে কমেন্টগুলো, মানে আপনার মা পড়ছেন, আপনার ভাই পড়ছেন, আপনার বোন পড়ছেন, তো এগুলোকে ফেস করা আসলে অনেক কঠিন। তবে আমি সবসময় এটা বলি যে নারীর পথ কখনোই এত স্মুথ ছিল না, সবসময় এটা বন্ধুর। এবং আমি এটাকে কিভাবে নিয়েছি জানেন, আমি এটাকে একটা ব্যাটল ফিল্ড হিসেবে নিয়েছি, এবং ব্যাটল ফিল্ড হিসেবে ইলেকশনের আগে পর্যন্ত নিয়েছিলাম। প্রতিদিন ভয়ঙ্কর গালি খেতাম, বাসায় হুমকি পাঠিয়েছে, কেস করেছে, কিন্তু সকালবেলা উঠে এক ধরনের প্রতিজ্ঞা করতাম নিজের সাথে যে আজকে আরো বলবো। এটা ছিল একটা টার্গেট, এবং সেই টার্গেটটাকে মেইনটেইন করেছি। কিন্তু এটা আমাকে সত্যি মানসিকভাবে টায়ার্ড করে ফেলে। আমার মনে হয় যে নাহারিন আই খান জবাব দিয়েছেন। আমরা একটু নুসরাত তাবাসসুমকে জানতে চাই যে এটা কিভাবে ডিল করেন। তার আগে আপনাদের দুইজনের উদ্দেশ্যে এই মুহূর্তে যেটা চোখে পড়তেছে সেইটা একটু আমি একটু পড়ে শোনাই।
নুসরাতি উত্তরটা দিয়েন যদি উত্তর দিতে চান। নুরুল ইসলাম ওনার নাম, উনি বলতেছেন ওনার। আমি আসলে নুসরাতের বক্তব্যের সাথে মানে আমি ঠিক বুঝতে পারলাম না। নুসরাতের প্রথম স্ট্যান্ডটা ডিফারেন্ট ছিল, নুসরাত যখন শেষ করলেন তখনকার স্ট্যান্ডটা ডিফারেন্ট। আমার প্রথমে আমি যখন 2 মিনিট ওনার কথা শুনছিলাম আমার মনে হচ্ছিল যে উনি বলতে চাচ্ছিলেন যে 7ই মার্চের ভাষণ অথবা কেউ যদি আওয়ামী লীগকে সমর্থন করে তার ইন্টেনশন কি সেটা জেনে বুঝে তার উপর অ্যাটাক করার এক ধরনের লেজিটিমেট একটা জায়গা আছে, বৈধতা উনি দেওয়ার চেষ্টা করেছেন। আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে থানা 100 গজ দূরেই হোক আর থানা আপনার পাশের দরজায় হোক, আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না, আপনাকে থানায় ইনফর্ম করতে হবে, আপনি ধরে নিয়েও থানায় দিতে পারেন না। হ্যাঁ, বিষয়গুলো এরকম এবং এগুলাই কিন্তু এক ধরনের মবকে ইনস্টিগেট করে। আমি মনে করি যে এই জায়গাটা আমাদের সবার ক্লিয়ার হওয়া দরকার যে ইতিহাস ইতিহাসই, এবং এই ইতিহাসকে আপনি যদি খালি এমন করে দেখেন যে জুলাইয়ের চোখ দিয়ে ইতিহাসকে দেখেন তাহলে কিন্তু হবে না। এটা বলার পর আমি প্রচুর গালি খাবো আমি জানি, কিন্তু তারপরও আমি বলতে চাই, এই কারণেই বলতে চাই 7ই মার্চের ভাষণ কেউ যদি প্রচার করে সেটা তার এক ধরনের স্বাধীনতা। সে এখন কেমন করে সাউন্ড নয়েজ করছে কিনা, নয়েজ পলিউশন হচ্ছে কিনা, কোন জায়গায় করছে সেগুলো হয়তো আপনার দেখার বিষয় হতে পারে, কিন্তু তার জন্য বা আমি এটাও বিশ্বাস করি যে আপনি শেখ হাসিনাই বলেন বা যাকেই বলেন কারো গায়ে হাত তোলার অধিকার কারো নাই। এটা অন্য জায়গায় যাচ্ছিলাম মানে এটা আসলে একটা কথা নুসরাতকে বলতেই চাই, সেটা হচ্ছে যে যখন একটা মানুষ ধরে নুসরাত খুব দৃঢ়ভাবে বললেন যে উনি সবকিছু জুলাইয়ের চোখে দেখতে চান, আমি বিশ্বাস করব যে হয়তো আজ থেকে 10 বছর পর নুসরাত এই কমেন্টটি বুঝবেন যে যখনই আপনি কোনো কিছু একটা কিছু লেন্স দিয়ে দেখেন তখন আপনার নিরপেক্ষতা হারায়। বলতে চাই আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে বৈষম্য বিরোধী চোখ, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে সকলের জন্য ন্যায় বিচারের চোখ, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে আমি কোনোদিন কোনো কিছু নিজের হাতে তুলে নেব না সেইটার চোখ। আমি আন্দোলন করছি, আমি বিপ্লব করছি সেটার জন্য। দেখেন আমাকে বাংলাদেশে থেকে ছাত্রলীগের সাথে দিনের পর দিন ঝগড়া করতে হয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট সব আছে যে আপনারা কেন নূরকে মারলেন, আপনারা কেন অমুকের জায়গায় হাত তুললেন, আপনারা কেন এটার মধ্যে থেকে ঢুকলেন, প্রতিদিন এই কথা বলতে হয়েছে। ছাত্রলীগ তখন কি বলতো আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীন করছি, আওয়ামী লীগ সেটা করছে সেজন্য আমরা এটা করব না। আপনি কি তাহলে খালেদ ভাই যে কথাটা বললেন যে 71 নিয়ে যেরকম করে 71কে পলিটিসাইজ করা হয়েছে, আমি কিছুই বলতে চাই না, আমি কিছু বলতে চাই না কেন, আমি বরং আশায় আছি, আমি বরং আশায় আছি এই যে রাস্তা থেকে কার্পেটটা তোলা যায় না, এই যে অপরাধীকে ধৈর্য তিনজন মিলে যে থানায় নিয়ে আসা যাওয়া যায় না, এইটা কোনো না কোনো দিন জুলাইয়ের চোখ দিয়েও দেখা যাবে আর কি। জি বল। অথবা ধরেন 10 বছর সময় দেন, ভেবে দেখি কি করা যাক না, ধরেন নুসরাতরা এগুলা বলেন তো, কিন্তু অথবা মির্জা আব্বাসকেও যে অশ্লীল ভাষায় গালি দেয়া যায় না, হ্যাঁ মানে এগুলাও তো একটা বোঝার বিষয় আছে। আমি মনে করি যে সব জায়গাতেই পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোথায় কি বলতে পারবো কোথায় কি করতে পারবো সেটা খুব গুরুত্বপূর্ণ। সকল শিক্ষার দায়িত্ব ওদের উপরে দিতে পারেন না। মির্জা আব্বাসকে যদি এইভাবে গালাগালি নাসিরউদ্দিন পাটোয়ারি না করতেন তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওখানে দাঁড়াইতেই দিতেন না আপনারা। মির্জা আব্বাসের প্রতি হ্যাঁ নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার মনোযোগ নেওয়ার জন্য এবং মির্জা আব্বাসও কিন্তু কোনো, আমি বলতেছি মির্জা আব্বাসও কিন্তু কোনো কাকরাইল মসজিদের ইমাম না। মির্জা আব্বাসও অন্যান্য মানুষকে নিয়ে যেগুলি বলেন সেগুলো কিন্তু সহজ না। খালেদ ভাই আপনার মতো একজন সাংবাদিক যদি এই কথাটা বলেন যে উনি কাকরাইল মসজিদের ইমাম না, কাকরাইল মসজিদের ইমাম অথবা একজন রাস্তার খুবই নিকৃষ্ট একজন মানুষ, তাকেও কি আপনি কি এটা বৈধতা দিতে চান এই ভাষার ব্যবহারগুলো? এটা না আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বৈধতা দিচ্ছি না, কিন্তু আপনি না সেটা বলছি না, কিন্তু আপনি যখন এটা বলছেন আমি কারেক্ট করি, আমাকে কারেক্ট করি। মির্জা আব্বাস আমি দেখতে পাইছি যে উনি প্রথম থেকে ও আমার নাতির বয়সী, ও আমার ছেলের বয়সী, ও রাজনীতি কোত্থেকে, ও বাংলাদেশ থেকে কোত্থেকে আসছে এগুলি বলতে শুরু করছে। এগুলির জবাব কি হয় আসলে? এই কথাগুলি তো এই কথাটা বলি খালেদ ভাই, এটা আপনি মির্জা আব্বাস ভুলে যান। হ্যাঁ মানে এটা আপনি একটা জেনারেলাইজড একটা জায়গা থেকে যদি দেখেন, আপনার কি মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভাষার যে ব্যবহার, আপনি কি স্লোগানগুলোর কথা ভুলে গেছেন? বুয়েটে তারেক রহমানকে নিয়ে কি স্লোগান দেওয়া হয়েছে? আমি ওই কথাটা বলছি, মির্জা আব্বাস এখানে কোনো বিষয় নাই। আমি কিন্তু আরেকটু পিছন দিক থেকে নারিনাই খান, আমি কিন্তু আরেকটু পিছন দিকে, আপনি কি ভুলে গেছেন সংসদে দাঁড়িয়ে কবিতা উদ্ধৃত করে চ সিরিজের খ সিরিজের কথা বলা হয়েছে? শুনেন আমি খালেদ ভাই আপনি
আপনি কেন, আমি বুঝতে পারছি না আপনার মতো একজন জার্নালিস্ট কেন সময়ের ফ্রেমে বিষয়গুলোকে ভাগ করছেন। আমি কমপ্লিটলি পুরো একটা সময় ধরে বলছি যে কোন সময় এটা মানে 71 থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত আমি বিশ্বাস করি শব্দের পরিমিতি বোধ, রাজনীতিতে ভাষার পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই কথাটা বলে, স্লোগানকে বলে কিন্তু সেই সংসদকে লেজিটিমেট করার চেষ্টা করছি না। আমি ইন জেনারেল ওদের শুধু দায়ী করতেছেন, ওদের শুধু দায়ী না, আমি করতেছেন। ওদের দায়ী কেন খালেদ ভাই, আপনি এই যে এই কথাগুলা বলেন না, এগুলাতে হয় কি আরো বেশি মব ইনস্টিগেট হয়, ওরা এখন আমাকে গালি, আমি ওদের না খালেদ ভাই, আপনি বিষয়টাকে বোঝেন। আমি সবার বেলাতেই বলছি, আমি ওদের বলছি মানে আমি কি জামাত ইসলামীকে বলছি না, আমি কি বিএনপি কে বলবো না? অবশ্যই বলবো। আপনি যদি আজকে আমাকে বলেন যে নারীর প্রতি সহিংসতায় বিএনপি বা যে কয়টা রেপ হয়েছে, আমি তো দেখি নাই যে বিএনপি রাজনৈতিক ভাবে, বিএনপির কথা বলছি না, মানে বিএনপি তো এখন সরকারের সাথে ব্লেন্ড হয়ে গেছে। আমি এটারও তীব্র প্রতিবাদ জানাই যে যখন একটি রাজনৈতিক দল সরকারে আসবে, সেই রাজনৈতিক দলটা অলওয়েজ নিজেকে সরকার ভাবে, কিন্তু সরকার এবং রাজনৈতিক দল আলাদা। আমি বিএনপি কেও দেখি না খুব শক্ত কোনো স্ট্যান্ড নিতে এই নারীর প্রতি সহিংসতায় গত 15 দিনে। আমি পলিটিক্যাল জায়গা থেকেও দেখি নাই খুব শক্তপোক্ত কোনো বক্তব্য। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে নারীর প্রতি সহিংসতা আপনি যেটা বলেন, আমরা যতই বলি না কেন যে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, নিজের চোখকে সংবরণ করতে হবে, আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি এবং রাষ্ট্রকেই সেই জায়গাটা নিতে হবে। ওকে, আমি একটু নুসরাত তাবাসসুমের কাছে আসি। নারীর প্রতি সহিংসতা থেকে আমরা আসলে শেষ প্রসঙ্গে আসি এরকম যে আমি এইখানে সহিংসতাটা আসলে দেখতে পাই হচ্ছে যে মানে আমরা যদি অনেকজন একসঙ্গে থাকি, আমরা যদি দঙ্গলবাজি করতে পারি, আমরা যখন আমাদের ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তখনই আমরা এটা করতে পারি। আমরা এমন অনেক কথা এখন শুনি যেটা আসলে আমরা 5 আগস্টের আগে কখনো শুনি নাই, মানে কখনো ওইটা সামনে আসে নাই, এরকম অনেক কথা যেরকম শুনি। আবার মির্জা ফখরুল মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি শেখার বা এটার তো একটা ধারাবাহিকতা আছে ডক্টর খান, আমি সেটাকে দেখি হচ্ছে এরকম করে কথা নাই বার্তা নাই। মির্জা আব্বাসের আমার কথা পছন্দ হলো না, উনি বলে দিলেন খালেদ মহিউদ্দিন হচ্ছেন, মানে আমার নাম বলেন না, আবার খুব সুন্দর করে বলছেন, নিউ ইয়র্কে একজন আছে সালমান এফ রহমানের কেশিয়ার, এখন উনি এটা বলছেন। আবার তার কিছুদিন পরে দেখি যে এনসিপির লোকজন খুব আরামে বলতেছেন যে কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আসলেন খালেদ মহিউদ্দিন, উনি ইয়ারিনে থাকলেন। মানে প্রতিপক্ষ দূরে থাক, একজন সাধারণ মানুষকে সাধারণভাবে বা একটা সাংবাদিককে সাধারণভাবে দেখারও আসলে চোখ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দঙ্গলবাজি আমরা করতে পারি, মানে অনেকে মিলে একজনকে অ্যাটাক করা যায়। আমি তাবাসসুমের কাছে আসব এই কথা বলতে, যে তাবাসসুম আমি আপনার কাছে সর্বশেষ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ খালেদ মহিউদ্দিন সাহেবের টকশো দেখলেন। এখানে উপস্থিত ছিলেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান এবং একজন নারী নেত্রী। তো নারীদের অধিকার আদায় নিয়ে আজকের টকশোতে আলোচনা করেছেন। নারীদের কতটুকু অধিকার দেওয়া উচিত এবং দেওয়া উচিত না, সেই বিষয়ে কিন্তু অনেক ধরনের কথা এখানে হয়েছে, আপনারা শুনলেন। এতক্ষণ যে ভিডিও ফুটেজ দেখলেন, এই ভিডিও ফুটেজ দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিন সাহেব যেই প্রশ্নগুলি করলেন, এই প্রশ্নগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অনেকে বলেন যে খালেদ মহিউদ্দিন যার সাথেই টকশোতে যায় তার কোল টেনে কথা বলে এবং এক কথায় বলা যায় তার পা চাটে। তো এই কথাটা কতটা যৌক্তিক ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় খালেদ মহিউদ্দিন সাহেব এরকম না। খালেদ মহিউদ্দিন সাহেব সবসময় ন্যায্য কথা বলেন এবং ওনার চোখে যেই ভুলটি ধরা পড়েন, সে যত বড়ই রাজনৈতিক নেতা হোক না কেন, তাকে সেই রকমের প্রশ্নই উনি করে থাকেন। খুবই বিচক্ষণ একজন মানুষ, আমার কাছে সেটি মনে হয়। আপনাদের কাছে কী মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি কমেন্ট বক্সে জানান তাহলে আপনার এই কমেন্টে আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবে আপনার কমেন্ট পড়ে এবং অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এবং আপনার যদি ভুল ধারণা থাকে সেই ভুল ধারণা কিন্তু ধরিয়ে দিতে পারবে এবং শুধরে দিতে পারবে। আশা করি আপনি বুঝতে পারছেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।